What is writ? Writ is a written order issued by the judiciary to safeguard the fundamental rights. অর্থাৎ মৌলিক অধিকারকে রক্ষা করতে সর্বোচ্চ ন্যায়ালয় কর্তৃক লিখিত দস্তাবেজ বা লিখিত অর্ডারই আসলে রিট। সংবিধানের 32 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্ট 5 রকম রিটকে জারি করতে পারে। সেগুলি যথাক্রমে হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিউরারি and quaranto. These writs are borrowed from the English law, যেখানে এগুলি পরিচিত ছিল কি নামে? প্রিরোগেটিভ রিটস নামে। অ্যাকচুয়ালি 1950 এর আগে, বিফোর 1950, only the high courts of the 3 presidencies, that is ক্যালকাটা, বোম্বাই, মাদ্রাস, তোমরা জানো ভারতের তথাকথিত সময়ের 3টি প্রেসিডেন্সি, আর সেই 3টি প্রেসিডেন্সির হাইকোর্ট, that is Calcutta, Bombay and Madras, had the power to issue the writs. কিন্তু এখন বর্তমানে 226 নম্বর আর্টিকেল empowers all the high courts of the nation of the land to issue the writs. অর্থাৎ এখন বর্তমানে সুপ্রিম কোর্ট ব্যতিরেক ভারতের সমস্ত হাইকোর্টই রিট জারি করতে পারে। তো চলো দেখব রিট সংক্রান্ত যাবতীয় কিছুর পুঙ্খানুপুঙ্খ আলোচনার আগে এর ব্যাকগ্রাউন্ডকে। তাহলে যেতে হবে আমাদের সেই মৌলিক অধিকারের প্রতিবিধানের অধিকার, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 32, যা আসলে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, অর্থাৎ সংবিধানের বিধিবদ্ধ আইনকে প্রতিবিধানের অধিকার। অর্থাৎ সংবিধান কর্তৃক যে বিধান, সেই বিধান লঙ্ঘিত হলে তাকেই প্রতিষ্ঠিত করার জন্য সংবিধানের যে প্রতিবিধান, তাই আসলে আর কিছুই নয় রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। দেখো, সংবিধান কর্তৃক বলবৎ যে সিটিজেনের জন্য মৌলিক অধিকার রয়েছে, যদি কোনো ক্ষেত্রে কোনো বডি বা ইনস্টিটিউশন কর্তৃক সেই মৌলিক অধিকার খর্ব হয়, তবে সেই মৌলিক অধিকারকে বলবৎ করার জন্য দরকার একটা এক্সাক্ট মেশিনারি, আর সেই মেশিনারি আসলে আর কিছুই নয় সর্বোচ্চ বিচারালয়, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? সংবিধানের শুধুমাত্র মৌলিক অধিকারের লিপিবদ্ধকরণই যথেষ্ট নয়, তার রিজার্ভ এবং রক্ষা করার জন্য দরকার একটা নির্দিষ্ট মেশিনারি। তো যেহেতু আর্টিকেল 32 অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ নিজেই একটা সাংবিধানিক মৌলিক অধিকার। আমরা জানি মৌলিক অধিকার বর্ণিত রয়েছে 12 থেকে 35 নম্বর ধারা অনুপাতে। তো সংবিধান কর্তৃক প্রদেয় মৌলিক অধিকার যখন লঙ্ঘিত হয়, তো অ্যাগ্রিভ পারসন তার সেই মৌলিক অধিকারকে বলবৎ করার জন্য যেতে পারে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে ডাইরেক্টলি। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার প্রতিবিধান করতে বাধ্য। অর্থাৎ দেশের মৌলিক অধিকারকে খর্ব হলে তার রিজার্ভেশন এবং প্রোটেকশন দেওয়াটাও আসলে মৌলিক অধিকারের অংশ, এবং সেই মৌলিক অধিকার খর্বের যে অধিকার চাওয়া, তাও মৌলিক অধিকারের অংশ। অতএব আর্টিকেল 32 is one of the most important article of our constitution. So according to B.R. Ambedkar, আমাদের সংবিধানের অন্যতম স্থপতি বা ফাদার, আম্বেদকরের মতে আর্টিকেল 32 is called the soul and heart of the constitution. তো তারই সাথে সহমত রাখতে সুপ্রিম কোর্ট তাকে দিয়েছে বেসিক ফিচারের বৈশিষ্ট্য। অর্থাৎ আর্টিকেল 32 কে বলেছে দ্য বেসিক ফিচার্স অফ দি কনস্টিটিউশন, যা তো কোনো সংবিধানীয় আইন দ্বারা অ্যাব্রিস্ট করা যাবে, শর্টেন করা যাবে, উঠিয়ে না যাবে, এমনকি চেঞ্জ করা যাবে। ক্লিয়ার? দেখো, তো কোনো ব্যক্তি বা ব্যক্তি সমূহের যখনই মৌলিক অধিকার খর্ব হয়, সে যেতে পারে ডাইরেক্ট সরাসরি টু দ্য হাইকোর্ট অ্যান্ড টু দ্য সুপ্রিম কোর্ট।
তো সেক্ষেত্রে হাইকোর্ট যদিও তার সেই রিট জারির ক্ষমতাকে অস্বীকার করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট কোনো অবস্থাতেই মৌলিক অধিকার খর্বকারীর প্রতিবিধান দিতে সর্বদাই বাধ্য। অর্থাৎ কোনো ক্ষেত্রেই সেই অ্যাগ্রিভ পার্সনের আবেদনকে খারিজ করার তার কোনো অধিকার নেই। অর্থাৎ শি ইজ দ্য ফাইনাল ডিফেন্ডার অ্যান্ড গ্যারান্টর অফ দি ফান্ডামেন্টাল রাইটস অফ দি সিটিজেন। ক্লিয়ার? তো দেখো, যদিও মৌলিক অধিকারকে বলবৎ করা বা প্রতিবিধান দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েরই রিট জারির ক্ষমতা রয়েছে, তথাপিও তাদের মধ্যে থাকে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। তো প্রথমেই দেখে নেব দ্য মেইন ডিফারেন্স অ্যাবাউট দ্য জুরিসডিকশন পাওয়ার্স অফ দি সুপ্রিম কোর্ট অ্যান্ড দি হাইকোর্ট। ক্লিয়ার? দেখো, তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জুরিসডিকশন পাওয়ারের ক্ষেত্রকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা কয়েকটি বিষয় বা প্রতিপাদ্যের উপর সেগুলিকে ডিফারেন্সিয়েট করব। দেখো, নাম্বার 1, যদি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের এই জুরিসডিকশন পাওয়ারের আমরা পার্থক্য নিরূপণ করতে যাই, দেখব তার প্রাথমিক পার্থক্য তাদের এই অ্যাপ্লিকেবল ক্ষেত্রের দিক দিয়ে। দেখো, সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস ওনলি ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে। অপরদিকে হাইকোর্ট besides fundamental rights it can issue writs for the other constitutional purpose also. other constitutional rights বলতে বোঝায় মৌলিক অধিকার ব্যতি রেখে অপর যে সাংবিধানিক আইন বা নর্মাল রাইট বা লিগাল রাইট রয়েছে, অ্যাজ ইউজুয়াল উদাহরণ হিসাবে নিতে পারো যেমন ভোটাধিকারের অধিকার, প্রপার্টির অধিকার এটসেট্রা। তো সেগুলো লঙ্ঘিত হলেও সুপ্রিম কোর্ট জায়গায় হাইকোর্ট রিট জারি করতে পারে। তো ইন দিস ফিল্ড আমরা দেখতে পাচ্ছি যে রিট জারির এরিয়া বা ক্ষেত্র অনুসারে সুপ্রিম কোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের ক্ষমতা কিন্তু বেশি, অর্থাৎ রিট জারির ক্ষেত্র অনুসারে। যাব অ্যানাদার ডিফারেন্সিয়েশনে, পয়েন্ট নাম্বার 2তে দেখব জিওগ্রাফিক্যাল এক্সটেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের রিট জারি ক্ষমতার মৌলিক পার্থক্যকে। কেমন? দেখো, সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিট থ্রু দ্য হোল টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত ন্যাশনের সমগ্র হোল টেরিটরির উপর তার রিট জারির ক্ষমতাকে বহাল রাখতে পারেন বা ন্যস্ত করতে পারেন বা জারি করতে পারেন। অপরপক্ষে হাইকোর্ট রিট জারির ক্ষমতা প্রয়োগ করতে পারে শুধুমাত্র উইদিন ইটস টেরিটোরিয়াল জুরিসডিকশন অনলি, শুধুমাত্র তার জিওগ্রাফিক্যাল এক্সটেন্টের মধ্যেই তার রিট জুরিসডিকশন পাওয়ারকে এক্সটেন্ড করতে পারে। কেমন? তো দেখলাম ক্ষেত্রগত বা জিওগ্রাফিক্যাল ল্যান্ড বাউন্ডারি অনুপাতে সুপ্রিম কোর্টের পাওয়ার কিন্তু হাইকোর্ট থেকে অনেক বেশি। ক্লিয়ার? অ্যানাদার থার্ড পয়েন্ট, দেখো, যেহেতু আর্টিকেল 32 নিজেই একটা সাংবিধানিক মৌলিক অধিকার, অতএব so Supreme Court cannot refuse to exercise its writs jurisdiction power। যেহেতু আর্টিকেল 32 অনুসারে যে কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার খর্বের বিষয়ে সুপ্রিম কোর্টে তার জনস্বার্থ মামলা দায়ের করলে সুপ্রিম কোর্ট তার প্রতিবিধান দিতে বাধ্য। তো সেই ক্ষেত্রে 32 যেহেতু মৌলিক অধিকারের আওতায় পড়ে, সুপ্রিম কোর্ট কোনো মতেই তার সেই রেসপন্সিবিলিটিকে ডিনাই করতে পারে না। অতএব সেক্ষেত্রে সুপ্রিম কোর্টই হয় একমাত্র ফাইনাল বা রিয়েল ডিফেন্ডার অ্যান্ড দ্য গ্রান্টার অফ দি ফান্ডামেন্টাল রাইটস। ক্লিয়ার? অপরপক্ষে আর্টিকেল 226 ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস, দ্যাটস ওয়াই অ্যাট এনি মোমেন্ট হাইকোর্ট ক্যান ডিনাই রিটস জুরিসডিকশন পাওয়ার। সে সেই পাওয়ার করতেও পারে আবার নাও করতে পারে। তো সেক্ষেত্রে দেখলাম যে সুপ্রিম কোর্টে একমাত্র রিয়েল ডিফেন্ডার বা গ্যারান্টার অফ দি ফান্ডামেন্টাল রাইটস। তো চলো এখন এক এক করে দেখবো আমরা প্রতিটি রিটসেরই পুঙ্খানুপুঙ্খ তাদের ক্ষেত্র এবং তাদের প্রয়োগের অ্যাপ্লিকেশন, যাদের বিরুদ্ধে করা হয় এবং কি তার লিমিটেশনকে। কেমন? অর্থাৎ কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। রিটস নাম্বার 1, হেবিয়াস কর্পাস।
প্রতিটি রিটই আসলে ল্যাটিন শব্দ, যার দ্বার্থক মিনিং করলে দাঁড়ায় কর্পাস শব্দ তোমরা ইংরেজিতে জানো, কার্ভস মিন্স বডি, যদিও সেটা মৃত্যুর পরে ব্যবহৃত হয়। তো হ্যাবিয়াস কর্পাস কথার দ্বার্থক মিনিং দাঁড়ায় টু হ্যাভ দ্য বডি। হ্যাবিয়াস কর্পাস টু হ্যাভ দ্য বডি অর্থাৎ সশরীরে বডি বা দেহকে হাজির করা। কোন ক্ষেত্রে? যদি কোনো প্রাইভেট অথবা পাবলিক অথরিটিস কোনো ব্যক্তি বা ব্যক্তির সমূহকে বেআইনিভাবে আটক বা বন্দী করে, তবে সেক্ষেত্রে তার পক্ষ থেকে যখন হাইকোর্টে সেই মামলা দায়ের করা হয়, তো সেই এগেনস্ট পারসন বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট জারি করে হ্যাবিয়াস কর্পাস এবং তাকে নির্দেশ দেয় টু হ্যাভ দ্য বডি টু দ্য কোর্ট, অর্থাৎ সশরীরে সেই আটক ব্যক্তিকে কোর্টের সামনে উপস্থাপন করতে বা হাজির করতে বলা হয়। ক্লিয়ার? তো যে কোনো ক্ষেত্রে আটকের বিরুদ্ধে ব্যক্তিকে যদি দেখা যায় বেআইনিভাবে আটক করা হয়েছে বা বন্দী করা হয়েছে, তো সেক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাসের মাধ্যমে সেই ব্যক্তির বন্দিদশার মুক্ত ঘটিয়ে তাকে ফাইনালি মুক্ত করা হয়। অতএব ব্যক্তির স্বাধীনতার হ্যাবিয়াস কর্পাস একটি বুল অক অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি, ব্যক্তি স্বাধীনতার মূল স্তম্ভ। ক্লিয়ার? তো কার বিরুদ্ধে ইস্যু করা হয়? বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক অথরিটিস, যে কোনোর বিরুদ্ধেই হ্যাবিয়াস কর্পাস অ্যাপ্লাই হতে পারে। তবে রয়েছে কিছু লিমিটেশন। যদি দেখা যায় যে সে আটক বা বন্দি দশা ঘটেছে লফুলি বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ যখন আমরা দেখি বিচারালয়ের মাধ্যমে কোনো জেলার বা কোনো ব্যক্তির সাজা হয়েছে তখন তাকে যখন জেলে রাখা হয়, অথবা কোনো থানায় আনা লিগালিভাবে কোনো ব্যক্তির সাময়িকভাবে আটক, তো যেটা হয়েছে একটা কম্পিটেন্ট অথরিটির মাধ্যমে এবং লফুলি, তো সেই ক্ষেত্রে এবং যদি দেখা যায় যে সেই ক্ষেত্র আউটসাইড দ্য জুরিডিকশন অফ দি কোর্ট, অর্থাৎ মনে করো ভারত থেকে কোনো স্পাই বিদেশে ধরা পড়েছে, সেক্ষেত্রে সেই দেশীয় আইন অনুসারে তার বন্দী করা হয়েছে বা তাকে পেনাল্টি দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে সেই দেশের আইন বিচার ব্যবস্থাকে আমাদের দেশের সুপ্রিম কোর্টের কি আউট অফ দ্য জুরিডিকশন পাওয়ার, তো সেক্ষেত্রেও কিন্তু হ্যাবিয়াস কর্পাসকে অ্যাপ্লাই করা পসিবল নয়। তো দেখতে পাচ্ছি যে যদি কিনা দেখি সেই আটক ব্যক্তি হয়েছে লফুলি কম্পিটেন্ট অথরিটির দ্বারা আটক অথবা আউট অফ দি জুরিডিকশন অফ দি কোর্ট, সেই ক্ষেত্রে একমাত্র হ্যাবিয়াস কর্পাস অ্যাপ্লিকেবল নয়। 2 নম্বর রিটস আমরা পাবো ম্যান্ডামাস, যার অর্থ উই কমান্ড। অ্যাকচুয়ালি দিস ইজ এ পজিটিভ কমান্ডস। যখন কোনো পাবলিক অফিসিয়াল পোস্টধারী ব্যক্তি কোনো কর্পোরেশন অথবা কোনো ইনফিরিয়র কোর্ট বা কোনো ট্রাইব্যুনাল বা গভর্নমেন্টের কোনো অথরিটেটিভ ব্যক্তি বা পোস্ট হোল্ডকারী ব্যক্তি তার অফিসিয়াল কর্তব্যকে করতে ব্যাহত হচ্ছে, তখন তার জনস্বার্থে বা জনগণের স্বার্থে তার অফিসিয়াল কর্তব্যকে অ্যাক্টিভ করতে, অর্থাৎ তার বৈধ কর্তব্যকে পজিটিভলি অ্যাক্টিভ করতে তাকে দেওয়া হয় ওয়ার্ডার, দ্যাট ইজ ম্যান্ডামাস। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রেই দেখি আমরা ম্যান্ডামাসের ব্যবহার। ক্লিয়ার? লিমিটেশন কি? যদি হয় কোনো ব্যক্তি বিশেষ, অর্থাৎ যার কোনো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নেই, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল, কোনো ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশনস উইদাউট স্ট্যাটুটরি ফোর্স, অর্থাৎ কোনো সংস্থা যেখানে ডিপার্টমেন্টাল প্রমোশনের ব্যবস্থা আছে কিন্তু কোনো সাংবিধানিক বা বিধিবদ্ধ কোনো রুল ব্যতিরেকভাবে যে কোনো ফ্যাসিলিটিতে তার দেওয়া সম্ভব। সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস, কোনো ব্যক্তি বা সংস্থা কোনো কাউকে কন্ট্রাকচুয়ালি তাকে নিয়োগ দিতে পারে, তো সেক্ষেত্রে তার কাজ কি কখনোই ম্যান্ডামাস দায়ের করে তার কাজকে বাধ্যবাধকতার মধ্যে রেসপন্সিবিলিটিকে পালন করতে বলা পসিবল নয়। And another important limitation is প্রেসিডেন্ট, গভর্নর এবং চিফ জাস্টিস অফ দ্য ইন্ডিয়া
এই তিনজনের বিরুদ্ধে কখনোই তাদের অফিসিয়াল কর্তব্যকে করতে ম্যান্ডামাসের প্রয়োগ করে অ্যাক্টিভ করা সম্ভব নয়, বা এখানে রয়েছে তাদের লিমিটেশন। তো যেমন কোনো পাবলিক অফিসিয়াল বা কর্পোরেশন বা ইনফিরিয়র কোর্ট বা ট্রাইব্যুনাল যেখানে রয়েছে পাবলিক বা জনস্বার্থের রেসপন্সিবিলিটি, অর্থাৎ যে কর্তব্য সে আইনতভাবে করতে বাধ্য, যখন সেই কর্তব্যতে ফেইলার দেখি তো সেই কর্তব্যকে পজিটিভলি অ্যাক্টিভ করতে আমরা দেখি দ্য পজিটিভ কমান্ড, দ্যাট ইজ ম্যান্ডামাস। ক্লিয়ার? তাহলে যাব আমরা পরবর্তী স্লাইডে, পরবর্তী আমাদের রিড দেখতে। কেমন? দেখো, আমাদের তৃতীয় নম্বর রিট ইজ প্রহিবিশন। ঠিক ম্যান্ডামাসের মতো এটাও একটি আদেশ, কিন্তু দ্যাট ইজ নেগেটিভ কমান্ড। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো জুডিশিয়াল বা কোয়াসি জুডিশিয়াল অথরিটি তার নির্দিষ্ট কর্তব্য পালনে, অর্থাৎ সংবিধান বহির্ভূত বা বেআইনিভাবে কোনো কর্তব্য করছে বা তার ক্ষমতাকে এখতিয়ারি প্রশস্ত করছে, সেক্ষেত্রে তার সেই কাজকে ফরবিড বা নিষেধ করতে দেওয়া হয় প্রহিবিশন রিট জারি করে। কেমন? সেই জুডিশিয়াল অথরিটির বিরুদ্ধে। খেয়াল রাখবে, প্রহিবিশন এবং রিট নাম্বার 4, দ্যাট ইজ সার্সিওরি, দুটি রিটই শুধুমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটির বিরুদ্ধেই অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ হায়ার কোর্ট থেকে লোয়ার কোর্টে বা ট্রাইব্যুনালে আমরা দেখতে পাই প্রহিবিশন এবং সার্সিওরি রিটের প্রয়োগ। কেমন? শুধুমাত্র জুডিশিয়াল ক্ষেত্রে। দেখো কি তার লিমিটেশন। কখনোই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিসের, লেজিসলেটিভ বডিজ এবং প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা বডিজের বিরুদ্ধে আমরা প্রহিবিশন বা সার্সিওরি রিটকে জারি হতে দেব না বা দেওয়া সম্ভব নয়। কারণ দেখো, যেখানে কোনো পাবলিক রেসপন্সিবিলিটি নেই, যেটা সাংবিধানিকভাবে বৈধ নয়, সেই ধরনের লেজিসলেটিভ বডি বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ বডি কোন খাতে কিভাবে শাসন করবে আইনতভাবে তার কোনো বিধি নেই। এবং লেজিসলেটিভ বডি আমাদের পার্লামেন্ট, তো সেক্ষেত্রে তাকে কোনো কাজ করতে আমরা কি প্রহিবিশন দিতে পারি না। আমরা কোনো ব্যক্তিকে যার জনগণের উপর কোনো রেসপন্সিবিলিটি নেই তাকেও তার কোনো কাজ বাধা দিতে আমরা পারি না। তো সেই 3 টার্মে 3 ক্ষেত্রে রয়েছে তার 3টি লিমিটেশন, অর্থাৎ প্রভিশনকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, বা প্রভিশন রিট ইজ নট অ্যাপ্লাইড বা ইজ নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? দ্য ফোর্থ রিট ইজ সার্সিওরি, যার অর্থ টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড। কি কারণে? টু কোয়াশ দ্য অর্ডার। দিস ইজ অলসো অ্যানাদার জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটির বিরুদ্ধে কমান্ড, যেটা হাইকোর্ট থেকে লোয়ার কোর্টে বা ট্রাইব্যুনালকে করা হয়। রয়েছে তার সেম এগেনিস্ট এবং সেম লিমিটেশন। দেখো, সার্সিওরি প্রহিবিশন বা ম্যান্ডামাসের মতো শুধুমাত্র পজিটিভ বা নেগেটিভ কমান্ডই নয়। দেখো, সার্সিওরি নেগেটিভ কমান্ডের সাথে সাথে প্লাস পজিটিভ কমান্ড। কি করে? যদি দেখা যায় কোনো নিম্নতন বা অর্ধস্তন জুডিশিয়াল বডি সাংবিধানিকভাবে বেআইনিভাবে কোনো কাজ করছে, তখন শুধুমাত্র তার কাজকে বিরত করাই নয়, তাকে সার্সিওরি প্রয়োগ করে বলা হয় যে তোমাকে সার্টিফাইড করা হচ্ছে বা ইনফর্ম করা হচ্ছে যে কোয়াশ দ্য অর্ডার, অর্থাৎ তুমি যে অর্ডার দিয়েছো সেই অর্ডার বানচাল করে তোমার ওই অধিকারকে আমার কাছে হস্তক্ষেপ করো। অর্থাৎ লোয়ার অর্ধস্তন জুডিশিয়ারি কাছ থেকে তার ডিসিশন বা তার এখতিয়ারকে কোয়াশ করে হস্তান্তর করে হায়ার অথরিটিস বা হায়ার জুডিশিয়ারি তার ক্ষমতাকে নিজের হাতে তুলে নেয়, তাকে নিষেধের মাধ্যমে তার সমস্ত রেসপন্সিবিলিটিকে পজিটিভলি নিজের হাতে তুলে নেয় বা কমান্ড করে। তো দিস ইজ সার্সিওরি কমান্ড। অ্যাগেইন দ্য সেম লিমিটেশনস, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস, লেজিসলেটিভ বডিজ এবং প্রাইভেট ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে কখনোই সার্সিওরি রিট প্রয়োগ করা যায় না। ক্লিয়ার? অ্যান্ড দ্য থার্ড, ফিফথ অ্যান্ড দ্য ফাইনাল রিট ইজ quo warranto, অর্থাৎ কোন অধিকারে
by what authority or warrant? দেখো, a person to a substantive public office of the permanent nature created by a statute or the constitution, অর্থাৎ কোনো বিধিবদ্ধ আইন বা সংবিধান কর্তৃক এমন কোনো অফিস যেখানে জনগণের রেসপন্সিবিলিটি রয়েছে, তো সেই অফিসে যদি বেআইনিভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহ কোনো উচ্চ বা নিম্ন পদস্থ পদকে হোল্ড করে থাকে, তো সেই পদের তার হোল্ডের লিগালিটিকে জাস্টিফাই করতে দেওয়া হয় কোয়ারেন্টো। অর্থাৎ তাকে জিজ্ঞেস করা হয় কোন অধিকার বলে তুমি এই পদে হোল্ড করে আছো, তো তখন তাকে সেই পদ হোল্ড করে ব্যক্তির লিগালিটিকে জাস্টিফাই করতে হয় বা তুলে ধরতে হয়। যদি দেখা যায় বেআইনিভাবে সেই ব্যক্তি সেই পদের হোল্ড করে আছে, তাহলে তার সেই পদাধিকারকে ক্যান্সেল করা হয়। ক্লিয়ার? তো এগেইন এর লিমিটেশন কোথায়? প্রাইভেট এবং মিনিস্টারিয়াল অফিস। দেখো, প্রাইভেট অফিসে যে কোনো কেউ যে কোনো কিছু বেশি ডোনেশনের মাধ্য দিয়ে, সাপোজ মনে করো যে কোনো একটা গ্রাম্য বা শহরের সংস্থা যেখানে কেউ কোনো আর্থিক সাপোর্ট বেশি দিয়ে তার বড় পোস্টকে হোল্ড করে বসে আছে, যার কোনো বিধিবদ্ধ আইনসঙ্গত যুক্তি নেই। অন্যদিকে মিনিস্টারিয়াল অফিস, যেখানে দেখো প্রধানমন্ত্রীর সন্তুষ্টিক্রমে বিভিন্ন মিনিস্টার তার পদ পেতে পারে, তাই না? তার জন্য কোনো বিধিবদ্ধ আইন নেই। সো মিনিস্টারিয়াল অফিস এবং প্রাইভেট অফিসের বিরুদ্ধে কখনোই কোয়ারেন্টো রিটকে জারি করা যায় না। তো দেখলাম রিট সংক্রান্ত যাবতীয় বিষয়কে। তো ঠিক এইরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনায় পরবর্তী ভিডিওতে। কেমন? গুড বাই, অল দ্য বেস্ট।